কারফিউ শিথিল, আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক, কারখানা, জনমনের স্বস্তি, সড়কে বেড়েছে যানবাহন। মেধা ভিত্তিতে 93 ভাগ নিয়োগ, প্রজ্ঞাপন জারি, থাকছে না নারী, জেলা ও মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কোটা। এবং বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কারফিউ ও 3 দিনের সাধারণ ছুটির পর আজ খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব ধরনের প্রতিষ্ঠান। খুলছে ব্যাংক ও পোশাক শিল্প কারখানা সহ দোকানপাট। বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত 6 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। আজ কারফিউ শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু হবে উচ্চ আদালতে বিচার কাজ। ঢাকা মহানগর সহ দূরপাল্লার সব যানবাহনও চলা শুরু হয়েছে সকাল থেকে। শুক্রবার কারফিউ জারির পর নির্বাহী আদেশে 2 দফায় 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ফলে সীমিত পরিসরে খুলে দেওয়া হলো অফিস। জনমনে ফিরে আসছে স্বস্তি। দর্শক, রাজধানী বিজয় সরণিতে রয়েছেন সহকর্মী মানিক শিকদার। তিনি জানাচ্ছেন কারফিউ শিথিল করা ও অফিস, আদালত, যানবাহন খুলে দেয়ায় শহরের পরিস্থিতির খবর। 5 দিন ব্যাপী কারফিউ চলছে এবং আপনি জানেন যে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল করা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখন 9টা বাজে। 9টার সময়ই কিন্তু ইতিমধ্যে অনেক গণপরিবহন আমরা রাস্তা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যেটা আজকে সাধারণ যে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যে সমস্ত প্রতিষ্ঠান, অর্থাৎ যে সমস্ত কর্মক্ষেত্র আছে সাধারণ মানুষের রাজধানীতে, সেই সমস্ত কর্মক্ষেত্র ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং আজকে চলবে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো চলবে, যার ফলশ্রুতিতে সাধারণ যে মানুষ যারা আছে, যারা কর্মজীবী আছে, রাস্তায় নেমে এসেছেন এবং তারা যার যার কর্মক্ষেত্রে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গণপরিবহন কিন্তু চলছে রাজধানী জুড়ে। এই মুহূর্তে আমরা আছি বিজয় সরণি এলাকায় এবং এখানে যদিও কারফিউ শিথিল অবস্থায় যাবে 10টার সময়, তারপরেও সেনাবাহিনী এখানে সতর্ক প্রহরায় আছেন এবং সন্দেহভাজন কোনো কিছু দেখলে তারা তল্লাশি করছেন এবং তল্লাশি করে ছাড়া হচ্ছে। আজকে যেহেতু অফিস শুরু হয়েছে এবং জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে, তার ফলে সাধারণ যারা মানুষ আছে তারা অফিস যেতে পেরে বা যার যার কর্মক্ষেত্রে যেতে পেরে তারা এখন অনেকটাই খুশি। আমরা আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। এই যে কারফিউ চলছিল, এর এখন পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, তবে সবাই আশা করছে যে খুব শীঘ্রই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের প্রতিষ্ঠান খুলে যাবে এবং সাধারণ যারা মানুষ আছে তারা আগের মতো সহা অবস্থানে সবাই মিলেমিশে থাকতে পারবে, এটাই সবাই প্রত্যাশা করছে। তো আমার কাছে এখানে ছিল সর্বশেষ তথ্য। কোটা আন্দোলন নিয়ে আপিল বিভাগের রায়ের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধা ভিত্তিক নিয়োগ হবে 93%। থাকছে না মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি, নারী কিংবা জেলা কোটাও। কোটা আন্দোলনের নামে সহিংসতার বিষয়ে 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুফির রহমানের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। 21 জুলাই কোটা সংশোধন করে রায় দেয় আদালত। প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরতে আইনমন্ত্রীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন
আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ও তৃতীয় লিঙ্গের প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। এখন থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত এবং সাংবিধানিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কোটা আগের মতো থাকছে না। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আইনমন্ত্রী বলেন, নতুন সব নিয়োগ এই প্রজ্ঞাপনের ভিত্তিতেই হবে। আমি আপনাকে বলি, প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। যে এই যে 31 তারিখে হবে সেটাও ওনাদের বিবেচনা করতে হবে এইটার আলোকে। মন্ত্রী জানান, সহিংসতার বিষয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট, এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই কারফিউ প্রত্যাহার করব। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা এবং কর্মসূচিতে সারা দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে। পাশাপাশি বিএনপি, জামাতের শিবির সংঘবদ্ধভাবে মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয় এবং তছনছ করে। এর ফলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের করোনা মহামারীর সময়ের মতো ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে হাত বাড়াতে আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। লন্ডনে বসে নাশকতা ও গুজব ছড়ানোর নির্দেশ দিচ্ছেন তারেক রহমান। সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল, সাইফুল আলম নীরব সহ র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার 173 জনকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে। মঙ্গলবার পৃথক ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির। সম্প্রতি ঢাকাসহ দেশজুড়ে অগ্নিসন্ত্রাস সহ সহিংসতা চালায় দুর্বৃত্তরা। বিদেশ থেকে আসে নাশকতার নির্দেশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ডাটা সেন্টার, মেট্রো রেল, পুলিশ স্থাপনায় ধ্বংস চালায়। একটি পার্ট হচ্ছে যারা হুকুম দিয়েছে, অর্থ দিয়েছে, আরেকটি গ্রুপ হচ্ছে যারা খাবার দিয়েছে, ককটেল দিয়েছে, অস্ত্র দিয়েছে, আরেকটি গ্রুপ তারা মাঠে ইমপ্লিমেন্ট করেছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ 4 জনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। পরে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, ছাত্ররা নয়, স্বাধীনতা বিরোধীরাই নাশকতার জন্য দায়ী। 19 তারিখ থেকেই কোটা সংস্কারের যে আন্দোলন ছিল ছাত্রদের, সেটা কিন্তু আর ছাত্র আন্দোলন থাকে নাই, সেটা একটা সহিংসতায় পরিণত হয়েছে। সেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতার যে মাত্রা, সেটা আমি বলবো যে মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে। নাশকতাকারীদের তথ্য র্যাবের কাছে আছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস রাষ্ট্রবিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।
সেগুনবাগিচায় এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর সহ ডাটা সেন্টার, সাবমেরিন ক্যাবল কেটে দেওয়া, এই যেগুলো রাষ্ট্রের উপর হামলা, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি। এবং মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, এগুলো জনগণের সম্পত্তি এবং আমাদের রাষ্ট্রের গর্ব, আমরা সবাই এগুলো নিয়ে গর্বিত। সেগুলোর উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সংশ্লিষ্ট দেশের সরকারদের কাছেও আমরা সেগুলো জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী এবং একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক এবং এটি আসলে তার কাছে আশা করা যায় না। আমি এটার নিন্দা জানাই। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজার থেকে ফিরছে আটকে পড়া পর্যটক। এবং 2 মাস ধরে ভাঙছে দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ ঘাট, আশ্বাসে আটকে থাকে কাজ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আজও কক্সবাজারে আটকে পড়া পর্যটকরা ফিরছেন রাজধানীতে। কারফিউ শিথিল হওয়ায় পর্যটকরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত 20 জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করায় কক্সবাজারে আটকা পড়েন অন্তত 10,000 পর্যটক। এতে অনেকেই পড়েন দুর্ভোগে। কিছু কিছু পর্যটক বিমানে চলে এলেও বেশিরভাগ পর্যটকই ফিরতে পারেননি। গত মঙ্গলবার সকাল থেকে আটকে পড়া এসব পর্যটকের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন কক্সবাজার জেলা প্রশাসন। প্রথম দিনে তৃতীয় দফায় 75টি বাসে প্রায় 3,000 পর্যটক ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়েন। দু মাসে বেশি সময় ধরে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়ার 6 ও 7 নম্বর ফেরি ও লঞ্চ ঘাট। ভাঙনের আশঙ্কায় শত শত বাড়িঘর, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দর্শক, রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ নৌরুটের 2টি ফেরিঘাট এবং লঞ্চঘাটের সামনের অংশে প্রতিদিনই ভাঙছে পদ্মা নদী। 6 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন ঠেকাতে জরুরিভাবে জিও ব্যাগ ফেলা হলেও 7 নম্বর ফেরিঘাটের 300 মিটার এলাকায় কোনো বস্তা ফেলা হয়নি এখনো। ভাঙনের হুমকিতে রয়েছে বেশ কিছু পরিবার। আশ্রয় নেওয়ার আমাদের জায়গা নাই, আমরা বাড়িঘর বাইঙে নদীর পাড়ে জড়ো করে থুইতেছি। কোন জায়গা যাবো, জায়গা জমি পাই না, কিছু না, আমরা বাইঙে বাইঙে নদীর পাড়ে নদী, আমাকে থাকা কষ্ট, খাওয়া কষ্ট। নদীতে বাজে দিলে যেটুকু জায়গা আছে এটুকু ধর পারা তো নির্ভর করে থাকতে পারি। এটা যদি স্থায়ীভাবে যদি এটার কোনো বন্দোবস্ত না করা হয় তাহলে আমরা নদী ভাঙনে আমরা একদম নিঃস্ব হয়ে যাব। বস্তা ফেলানোর কথা খালি থুয়ে চলে যায়, বস্তা ফেলায় না ওই দুই ফেলায় মনে করেন পকেট গরম হয়ে যায় আর ফুটে চলে যায়। গত 6 বছরে 7টি ফেরিঘাট ও লঞ্চঘাট নদীতে কয়েকবার বিলীন হয়ে যায়। এখনও 1, 2 ও 4 নম্বর ফেরিঘাটগুলো নতুন করে স্থাপন করতে পারেনি বিআইডব্লিউটিএ। তবে এবার ঘাটগুলো সুরক্ষায় সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়ে কাজ শুরুর আশ্বাস দেন কর্তৃপক্ষ। সেই সময় অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের প্রকল্পের খরচটা বেড়ে যাচ্ছে, তো আমরা নিশ্চয়ই একটা শীঘ্রই একটা সিদ্ধান্তে এসে ইনশাআল্লাহ আমরা শীঘ্রই এখানে কাজ করব। প্রকল্পের কাজ শুরু না হলেও অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে শুধু বালুভর্তি জিও ব্যাগ কোনো কাজেই আসছে না বলছেন ভাঙন কবলিতরা। রত্না জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
কারফিউ শিথিল, আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক, কারখানা, জনমনের স্বস্তি, সড়কে বেড়েছে যানবাহন। মেধা ভিত্তিতে 93 ভাগ নিয়োগ, প্রজ্ঞাপন জারি, থাকছে না নারী জেলা ও মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের কোটা। এবং বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।